এই মার্চের 9 তারিখ 2026 সাল থেকে যাদের কেসগুলো না ডিনাই করবে, তারা যদি আপিল করতে চায় 10 দিনের মধ্যে আপিল করতে হবে, যেটা কিনা খুব অল্প সময়। যাদের ইমিগ্রেশন কেসগুলো, অ্যাসাইলাম কেসগুলো বিশেষ করে ইমিগ্রেশন কোর্টে ডিনাই হবে, তারা আগের মতোই কিন্তু 30 দিন সময় পাবে আপিল করার। বিশেষ করে অ্যাসাইলাম সিকার যারা আছে বা ডিটেনশনে থাকা যারা ইমিগ্রেন্ট আছে, তাদের উপরে এটার প্রভাবটা কতটা পড়েছে বা পড়তো বা পড়বে? ঠিক আছে, যেটি মনে হয় যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেন্টদের তাদের যে অধিকার, সেটি কিন্তু মারাত্মকভাবে ব্যাঘাত ঘটতো। অলরেডি তাদের বিভিন্ন রকম তাদেরকে রেস্ট্রিকশনের মধ্যে ফেলেছে। ফেডারেল আদালত যেটাকে ইমিগ্রেশন আপিল নিয়মের যে গুরুত্বপূর্ণ অংশ স্থগিত করেছে, সেটি আজকে আমরা আলোচনা করতে চাই। তো প্রথমেই আপনি আপনার কাছে জানতে চাইব, সহজভাবে বললে যে এই যে সিদ্ধান্তটি, এটি ইমিগ্রেন্টদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিতে পারে বলে একজন আইন বিশেষজ্ঞ হিসেবে, ইমিগ্রেশন লয়ার হিসেবে আপনার কাছ থেকে বিষয়টি জানতে চাই, জনাব মাহফুজুর রহমান। ধন্যবাদ জানাব ভাই। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছেন দর্শকদের মাঝে। এই জন্য গুরুত্বপূর্ণ বলবো যে বিগত 1 বছর ধরে আমরা দেখতে পাই যে ট্রাম্প প্রশাসনের যে ইমিগ্রেশন সংক্রান্ত প্রচুর তারা পরিবর্তন এনেছে, নতুন আইন প্রয়োগ করেছে, আপনার এক্সেসিভ ফি প্রয়োগ করেছে। খুব একটা কিন্তু যে এটার এগেইনস্টে যে আপনার ক্লাস অ্যাকশন অথবা মামলা মোকদ্দমা হয়েছে, কিন্তু সেরকম এখনো আউটকাম আমরা দেখতে পাইনি। কিন্তু এই ক্ষেত্রে এটা কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন আসার কথা ছিল আপনার মার্চ মাসের 9 তারিখ 2026 সাল থেকে। যে আমরা যখন দেখি যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেন্টরা তারা যখন ইমিগ্রেশন কোর্ট থেকে যখন তাদের সিদ্ধান্তটি না করে দেওয়া হয়, তখন আলটিমেটলি আপনার সাংবিধানিক ভাবে তার একটা আপিল করার রাইট থাকে 30 দিনের মধ্যে আপনার বোর্ড অফ ইমিগ্রেশন আপিল, যেটা কিনা সেন্টার হচ্ছে আপনার ভার্জিনিয়াতে। তো সেই আপিল প্রসেসটাকে আপনার একটা মানে বিরাট একটা পরিবর্তন আনার জন্য তারা ইন্ট্রিম রুল ফাইনাল করেছিল, যেটা কিনা কার্যকর হওয়ার কথা ছিল মার্চের 9 তারিখ 2026 সালে। এটাতে কি বলা ছিল? এটাতে বলা ছিল যে এই মার্চের 9 তারিখ 2026 সাল থেকে যাদের কেসগুলো না ডিনাই করবে, তারা যদি আপিল করতে চায় 10 দিনের মধ্যে আপিল করতে হবে, যেটা কিনা খুব অল্প সময়। শুধু এটি নয় যে 10 দিনের মধ্যে আপিল করতে হবে, সেই 10 দিনের মধ্যে আপিল করলে তখন বোর্ড অফ ইমিগ্রেশন চাইলে আরো 10 দিনের মধ্যে ওই আপিলটি সামারিলি ডিসমিস করে দিতে পারতো, যদি যে বোর্ডের যে 15 জন মেম্বার সদস্য রয়েছে তার মধ্যে যদি 8 জন যদি ভোট দিত যে না, এই কেসে কোনো মেরিট নেই, আপিল সাকসেস হওয়ার কোনো সম্ভাবনা নেই, আমরা এটা সামারিলি ডিসমিস করে দেবো, চাইলে তারা সেটি করতে পারতো। সেক্ষেত্রে ইভেন তারা কোনো রেকর্ডও কল করার দরকার ছিল না। উইদাউট এনি রেকর্ড ট্রান্সক্রিপ্ট ছাড়াই কিন্তু তারা বেশিরভাগ কেসে ডিসমিস করে দিতে পারতো। আর আরো একটি যেটা ছিল, যে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যখন কোনো আপিল করা হয় বোর্ড অফ ইমিগ্রেশনে, সেখানে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে যে রেকর্ড অথবা ট্রান্সক্রিপ্ট। কারণ আমরা যে ট্রায়াল কোর্টে জাজদের সাথে কথা বলি, ক্লায়েন্ট যে কথা বলে, এখানে স্বভাবতই অনেক ভুল ত্রুটি থাকে। সেটার বেসিসেই কিন্তু একজন যে অ্যাপ্লিকেন্ট তার উকিল কিন্তু সেটা আপিল করে থাকে। সেই রেকর্ডটি তখন এটা দুই পক্ষকে দেওয়া হয়, গভর্নমেন্ট লয়ার এবং যে অ্যাপ্লিকেন্ট তার লয়ারকে। সেটার বেসিসে কিন্তু অ্যাপ্লিকেন্টকে একটা ব্রিফ জমা দিতে হয়। সো সেই ব্রিফটি কিন্তু বেসিক্যালি সেই আপনার এই রেকর্ড এবং ট্রান্সক্রিপ্ট। তো এখানে কিন্তু যে পরিবর্তন আনার কথা ছিল, যে এবং রেকর্ড এবং ট্রান্সক্রিপ্ট ছাড়াই কিন্তু তারা সিদ্ধান্ত নেওয়ার একটা বিধান ছিল। যাই হোক, সেটা একটা ভালো সংবাদ যে আমরা দেখতে পেয়েছি যে মার্চের 8 তারিখ রাত্রেই কিন্তু একটা ভালো সিদ্ধান্ত আসছে, যে আপনার যেটা বললেন যে ডিসি কোর্টে আপনার যে নন প্রফিট অর্গানাইজেশন, যেটা আমেরিকা সেন্টার ফর ইমিগ্রেশন রাইটস যে মামলা করেছিল, সেটার পরিপ্রেক্ষিতে একটি টেম্পোরারি একটা ইনজাংশন জারি করেছে আপনার ইউআইআর বিরুদ্ধে, যেটা কিনা জাস্টিস ডিপার্টমেন্টের অংশ, যে এই প্রভিশনটি কার্যকর করা যাবে না মার্চ 9 তারিখ থেকে। দ্যাট মিনস হচ্ছে
এখনো হচ্ছে আগের এই বিধানই বলবৎ আছে। যাদের ইমিগ্রেশন কেসগুলো, অ্যাসাইলাম কেসগুলো বিশেষ করে ইমিগ্রেশন কোর্টে ডিনাই হবে, তারা আগের মতোই কিন্তু 30 দিন সময় পাবে আপিল করার, এবং তারা সেই আপনার এই আপিলের কারণগুলো উল্লেখ করে জমা দিতে হবে। ইনিশিয়ালি নোটিস অফ আপিল যেটাকে বলা হয়, সেই নোটিস অফ আপিল জমা দেওয়ার পরে তারা একটা নির্ধারিত সময় পাবে যে রেকর্ড আসার জন্য। রেকর্ড আসলে তখন আবার সে আগের মতো করে আরো তার 30 দিন সময় পাবে ব্রিফ জমা দেওয়ার জন্য। এই যে নতুন যে বিধানটি, এই বিধানটি যদি কার্যকর হতো, তখন কিন্তু দেখা যেত যে এই যে অ্যাপ্লিকেন্টরা, যারা আসাইলাম অ্যাপ্লিকেন্ট, যাদের কেসগুলো ডিনাই হয়েছে, তারা আপিল করার চেষ্টা করেছে, আপিলটি খুব দ্রুত আপনার ডিসমিস হয়ে যেত, এবং সেক্ষেত্রে তাদের কেসগুলো, তাদের ওয়ার্ক পারমিট এবং অন্যান্য সুবিধাও কিন্তু বঞ্চিত হয়ে যেত। তখন তাদের হাতে একটি মাত্র উপায় থাকতো, সেটি হচ্ছে আপনার সার্কিট কোর্টে তখন তাদের আপিল করা লাগতো। তো আপনি যেটা বললেন যে আগে যেটা আপিলে 30 দিন সময় ছিল, এখন সেটা 10 দিন করা হয়েছিল, এবং এটা এই যে চলতি মাস মার্চ মাস 9 তারিখ থেকে কার্যকরী করার কথা ছিল, অর্থাৎ কার্যকরী হয়ে গিয়েছিল আজকে 12 তারিখ, অর্থাৎ 9, 10, 11, 12, আজকে মানে 3 দিন অন্তত চলে গেছে। তো এই 3 দিনের মধ্যে বা পরবর্তীতে যদি এটা থাকতো, তাহলে যদি এটা কার্যকর হতো, এবং যাদেরটা এই 3 দিনের মধ্যে হয়ে গেছে, বিশেষ করে অ্যাসাইলাম সিকার যারা আছে বা ডিটেনশনে থাকা যারা ইমিগ্রেন্ট আছে, তাদের উপরে এটার প্রভাবটা কতটা পড়েছে বা পড়তো বা পড়তে পারতো? রাইট, এটি যদি বলবৎ থাকতো, তাহলে সেক্ষেত্রে তাদের কেসগুলো যে একটা যে ট্রায়াল কোর্টে যে তাদের কেসটি শুনানি হলো, এখানে যে আসলে যে কেউ ভুল ভ্রান্তি যে হলো, সেই জিনিসগুলো আসলে তারা সঠিকভাবে, আর যে সেকেন্ড স্টেপে যে আপিলে, সেটি আর তারা আপনার পেশ করার সুযোগ কমে যেত। কারণ ওখানে বিধান ছিল যে আপনি যে 10 দিনের মধ্যে আপিল করতে হবে, আপিল করার পরে ওই 10 দিনে তারা চাইলে বেশিরভাগ কেস সামারলি, যেটাকে বলে সামারলি ডিসমিস করা তারা বিধান ছিল, উইদাউট এনি রেকর্ড, উইদাউট এনি ট্রান্সক্রিপ্ট, কোনো কিছু ছাড়াই। তো সেক্ষেত্রে আমার কাছে যেটি মনে হয় যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেন্টদের তাদের যে অধিকার, সেটি কিন্তু মারাত্মকভাবে ব্যাঘাত ঘটতো। অলরেডি তাদের বিভিন্ন রকম তাদেরকে রেস্ট্রিকশনের মধ্যে ফেলেছে। এটি থাকতো আরো একটা সর্বশেষ রেস্ট্রিকশন, যে তাদের আর যে রিলিফ পাওয়ার যে একটা সুযোগ, সেই সর্বশেষ সুযোগটাও কিন্তু বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তার মানে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আদালত বা আইনের শাসন এখানে খুব শক্তভাবে কাজ করেছে। কারণ আমরা জানি যে সরকার সাধারণত যদি কোনো নিয়ম চালু করতে চায়, বা সেক্ষেত্রে জনমত যাচাইয়ের একটা ব্যবস্থা থাকে বা জনমতের নেওয়া হয়ে থাকে, এক্ষেত্রে হয়তো সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। সে কারণেই আদালত বোধহয় এই নিয়মের গুরুত্বপূর্ণ অংশগুলো, যেটা সরকার, যেটা প্রেসিডেন্ট যেটা করেছিলেন, সেইটা কি ব্লক করেছিল বলে আপনি মনে করেন সে কারণে? সেটি এখানে কারণ বর্তমান প্রশাসন আমরা তো স্বভাবত দেখতে পাই, তারা কিন্তু ইমিগ্রেশন ল ফ্রেন্ডলি না, যে তারা অনবরত বিভিন্ন বিষয়ে রেস্ট্রিকশন দিয়ে যাচ্ছে। আর সেই ইমিগ্রেন্টদের অধিকার রক্ষার জন্য আমরা দেখেছি যে অনেক সিদ্ধান্তের বিরুদ্ধেই কিন্তু ফেডারেল কোর্টে মামলা হয়েছে, এখনো পেন্ডিং আছে। বিশেষ করে যেটা আপনার 75 কান্ট্রির ইমিগ্রেশন যে ব্যান, সেটার এগেইনস্টে মামলা হয়েছে, যদিও আমরা এখনো কোনো আপনার এই টেম্পোরারি কোনো ইনজেকশন পাইনি, যেটা এই ক্ষেত্রে পেয়েছি। কারণ এটা যদি ইনজেকশন না দিত, এটা একটা মারাত্মক ক্ষতি হয়ে যেত সোমবার থেকে, যদি শুক্রবার রাতে যদি আমরা এই অর্ডারটি না পেতাম। তো অবভিয়াসলি এটা একটা ভালো সংবাদ, এবং অবশ্যই যে আমেরিকাতে যে সিস্টেমটা, যেটা গভর্নমেন্ট চেষ্টা করছে যে তাদের পলিসি বাস্তবায়ন করার জন্য, এবং এই যে 10 দিনের যে একটা বিধান, এটা আসলে কোনোভাবেই অ্যাকসেপ্টেবল মনে হয় না কোনো আইনের দৃষ্টিতে। কারণ আপনি দেখবেন যে সারা বিশ্বের যত আইনের বিধান আছে, মেজরিটি যেসব ল আছে এবং যেসব কোর্ট প্রসিডিউর রয়েছে, এটা একটা ইউনিভার্সাল একটা টার্ম থাকে যে 30 ডেজ আপনার সময় থাকে আপিল করার জন্য। কিভাবে সেটাকে সংকুচিত করে আপনার 10 ডেজ নিয়ে আসছে, শুধুমাত্র তাদের যে ব্যাকলগ
এবং যে তাদের যে পলিসি বাস্তবায়ন করার জন্য তারা এই টেম্পোরারি ইন্টিম রুলটি বাস্তবায়ন করার চেষ্টা করেছিল। কারণ এটা তো একটা বিষয়, কারণ কাগজপত্র জোগাড় করার ব্যাপার আছে, তারপরে সম্ভবত $130 ফি জমা দেওয়ার ব্যাপার আছে। 10 দিনের মধ্যে এতগুলো কাজ করা খুব কঠিন ব্যাপার একজন মানুষের জন্য ছিল। তাহলে এই ব্লক করার পরে বা এই যেটা স্থগিত করা হয়েছে আদেশটিকে, এর ফলে আগের নিয়মেই আমরা যেটা দেখছি বর্তমান ইমিগ্রেশন যেটা আপিলের প্রক্রিয়া যেটা ছিল, আপনি বললেন 30 দিন যেটা আপিলের সময় পাওয়া যাচ্ছে সেটাই থাকছে।